Hello students, welcome to my YouTube channel Keep Studying, Learning and Exploring. আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব তোমরা যারা ক্লাস 12 সেমিস্টার 3 স্টুডেন্ট রয়েছো তোমাদের যে মানবীয় ভূগোলের মূল তত্ত্ব অর্থাৎ মানে হিউম্যান জিওগ্রাফির যে বিষয়টা রয়েছে প্রথমে তো আছে প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব, সেখানে তোমরা ভূগাঠনিক প্রক্রিয়া, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, জলবায়ু, বায়ুমণ্ডল এবং জীবমণ্ডল পড়েছো। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব যে সেকেন্ড ইউনিটটা রয়েছে, ঠিক আছে, যে সাব ইউনিটটা রয়েছে মানবীয় ভূগোলের মূল তত্ত্ব, সেখান থেকে জনসংখ্যা চ্যাপ্টার। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো তোমাদের, তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে যেও। সেখানে কিন্তু এই ইতিহাস, ভূগোল এবং অন্যান্য আর্টসের বিষয়ে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয়ে থাকে। ঠিক আছে, তো তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই যে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো আমাদের চ্যাপ্টারটার নাম কি, জনসংখ্যা। ঠিক আছে, তো তার মধ্যে প্রথমেই আমাদের যেটা পড়তে হবে সেটা হলো যে তোমাদের কাছে তো টেক্সট বই রয়েছে, তোমরা দেখবে যে টার্মটা রয়েছে সেটা হলো ডেমোগ্রাফি। ঠিক আছে, বাংলায় যাকে বলা হয় জনমিতি। কেমন? তো এটাকে কি বলা হচ্ছে, যে মানুষ বা জনসংখ্যার পরিমাপ, বর্ণনা। যে পরিমাপ, বর্ণনা মানে কোথায় জনসংখ্যা বেশি, কোথায় জন্মহার কেমন, মৃত্যুহার কেমন, পরিব্রাজন সেখানে কেমন, এমনকি বয়স লিঙ্গর অনুপাত সেই দেশে বা সেই ভৌগোলিক অঞ্চলে কেমন, এই সবই আলোচনা করা হয় ডেমোগ্রাফি বিষয়। মানুষের জনসংখ্যার আকার, গঠন, বন্টন, লিঙ্গভিত্তিক বন্টন, এইগুলো কিভাবে সেটা স্থান অনুসারে পরিবর্তিত হয়, এই সবই আলোচনা করা হয় ডেমোগ্রাফিতে। ডেমোগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন অচিল গুইল্যান্ড। ঠিক আছে, আচ্ছা, এবারে তোমরা দেখবে যে আমরা ডেমোগ্রাফি নিয়ে আলোচনা করতে প্রথমেই আমরা কি বললাম, যে ডেমোগ্রাফি বিষয়টা কি, মানব জনসংখ্যার আকার, গঠন, বর্ণনা। ঠিক আছে, কোথায় কত জনসংখ্যা রয়েছে, এবং এই জনসংখ্যা তো পরিবর্তনশীল, তাই না? ধরো জনসংখ্যা 2 বছর আগে একটা ভৌগোলিক অঞ্চলে এক ছিল, 2 বছর পর সেই একই ভৌগোলিক অঞ্চলে হয় বাড়বে নয় কমবে, তাই না? তো আমরা এই যে জনসংখ্যার কথা বলছি, জনসংখ্যা তাহলে আমরা কাকে বলতে পারি, যে যেখানে কোনো মানুষের একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট এলাকায় যতজন মানুষ বসবাস করে তাকে আমরা জনসংখ্যা বলছি। এই জনসংখ্যা গণনা করতে হয়, তবেই বোঝা যায় যে সেই ভৌগোলিক অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে একটা দশক পরে নাকি হ্রাস পাচ্ছে। সেটাকে বলা হয় আদমশুমারি, ইংরেজিতে যাকে বলা হয় সেন্সাস। ঠিক আছে, তাহলে আদমশুমারি আমরা কাকে বলবো? আদমশুমারি আমরা বলতে পারি কোনো একটি নির্দিষ্ট দেশে বা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট সময় অন্তর, আমি কি বললাম, আমাদের দেশে 10 বছর অন্তর সেন্সাস পরিচালনা করা হয়ে থাকে। ঠিক আছে, তার মানে এটা একটা নির্দিষ্ট সময় অন্তর জনসংখ্যা এবং তাদের আর্থসামাজিক ও সাংস্কৃতিক অবস্থা সম্পর্কিত যে তথ্য সংগ্রহ সংরক্ষণ করা হয়, সেই কর্মসূচিটাকেই বলা হয় আদমশুমারি। আমাদের 1 আগস্ট থেকে জনগণনা শুরু হয়েছে। সেখানে কিন্তু শুধুমাত্র পরিবার পিছু কতজন লোক রয়েছে তা নয়, কতজন মানুষ রয়েছেন সেটা গণনা করা হয় না, তাদের আর্থসামাজিক অবস্থাটাও কিন্তু এখানে অ্যানালাইজ করা হয়। আমাদের ভারতে শেষ জনগণনা হয়েছিল 2011 সালে, তাহলে 10 বছর পরে হলে তো 2021 সালে হওয়ার কথা, কিন্তু সেই সময় লকডাউন, করোনা পিরিয়ড চলছিল বলে ওই জন্য সেই সময়টা স্থগিত রেখে এই 2026 সালে 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত আমাদের জনগণনা চলবে। আচ্ছা, বেশ, এরপরে জনগণনা কথাটা বললাম যখন, তার মানে বোঝাই যাচ্ছে যে জনঘনত্ব, দেখবে এই টার্মটাও রয়েছে, এই জনঘনত্ব কি? জনঘনত্ব বলা হয় যে নির্দিষ্ট এলাকায়, নির্দিষ্ট এলাকা বলতে প্রতি বর্গ কিমি, প্রতি বর্গ কিমি এলাকায় বসবাসকারী মোট জনসংখ্যা,
তাকে বলা হয় জনঘনত্ব। ঠিক আছে, তো এই জন্যই বলা হচ্ছে জনঘনত্বের অর্থ হলো মানুষের বন্টনগত তারতম্যের সূচক। মানুষের বন্টন কিরকম, প্রতি বর্গ কিলোমিটার অঞ্চলে 100 জন লোক বসবাস করছে নাকি 800 জন লোক বসবাস করছে। তার সূত্রটা হলো মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট জমির পরিমাণ। 2011 সালে ভারতের জনসংখ্যা, মনে রাখবে, ভারতের জনসংখ্যা ছিল, জনঘনত্ব ছিল 382 জন, মানে 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। কেমন? আচ্ছা, তো এটা কি? এটা হলো জনসংখ্যা এবং জমির মধ্যে এক ধরনের পরিমাণগত সম্পর্ক। ঠিক আছে, যার মানে এটা একটা পরিমাণগত সম্পর্ক। জনঘনত্বের দ্বারা দেশের মোট জমি বা ভৌগোলিক অঞ্চলের ওপর জনসংখ্যার চাপ কতটা সেটা বোঝা যায়। তো যেহেতু এই যে কি বললাম যে জনসংখ্যা কতটা চাপ সেটা বোঝা যায়, এমনকি জীবনযাত্রার মান পর্যন্ত জানা যায়, যে জনগণের মাথাপিছু সম্পদ, আয়, উৎপাদন, জীবনযাত্রার মান কিরকম সেই সম্পর্কে একটা দিশা পায়, তবু আমরা জানতে পারি। নেক্সট আসি মানুষ জমি অনুপাত। মানুষ জমি অনুপাত কি? মানুষ জমি অনুপাতে দেখা একটা কথা বলা হয়েছে সাংস্কৃতিক গুণাবলীযুক্ত মোট জনসংখ্যা। ঠিক আছে, অর্থাৎ যে কোনো অঞ্চলের সংস্কৃতি সম্পন্ন মোট জনসংখ্যাকে সেই অঞ্চলটির মোট উৎপাদনশীল কার্যকর জমির পরিমাণ দিয়ে যদি আমরা ভাগ করি, উৎপাদনশীল কার্যকর জমির পরিমাণ মানে হতে পারে সেটা কোনো কৃষি জমি হতে পারে, মানে মনে করো এই কৃষি জমিটা কতজন, কতটা সেটেলমেন্টকে, কতটা জনবসতিকে বা কতটা জনসংখ্যাকে পরিষেবা দিচ্ছে, এবং সেই জনসংখ্যাটা কিরকম। কেমন? সেই জনসংখ্যাটা হবে অবশ্যই সাংস্কৃতিক গুণাবলীযুক্ত। তার মানে তাদের নির্দিষ্ট ফ্যামিলি প্ল্যানিং থাকবে, তাদের পরিবারের সদস্য সংখ্যা যে খুব বেশি হবে সেটাও নয়। এই বিষয়টা কি বলা হয়? মানুষ জমি অনুপাত। আমাদের ভারতে 2011 সালে যে আদমশুমারি হয়েছিল, ভারতে মানুষ জমি অনুপাত কত ছিল বলতো? 428 জন, সরি ভুল লিখলাম এখানে, 428 জন প্রতি বর্গ কিলোমিটার। অর্থাৎ এটা থেকে বোঝা যায় যে জমির উপর জনসংখ্যার চাপ কেমন। এই যে বললাম যে কার্যকর জমি, কার্যকর জমিটা কি? মানে যেটা উৎপাদনে সক্ষম যে জমি, ঠিক আছে, যাকে তুমি ব্যবহার করে তুমি সেটাকে অর্থনৈতিকভাবে ব্যবহার করতে পারছো। কেমন? আচ্ছা, এরপরে আসি কাম্য জনসংখ্যা। এই কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা হলেন এডউইন ক্যানান। খুব ভালো করে মনে রাখবে কাম্য জনসংখ্যা কি। কাম্য জনসংখ্যা হলো, বলা হয় যে এটা একদম সিম্পল, একটা সরলতম আদর্শ মানুষ জমি অনুপাত। আদর্শ মানুষ জমি অনুপাত আমরা জানলাম, এটা হলো আদর্শ মানুষ জমি অনুপাত হলো কাম্য জনসংখ্যা। ঠিক আছে, অর্থাৎ এখানে ধরো একটা গ্রাফের মাধ্যমে এটা দেখানো হয়, ভালো করে খেয়াল করো। এক্স অ্যাক্সিসে থাকে জনসংখ্যা আর ওয়াই অ্যাক্সিসে থাকে উৎপাদন। ঠিক আছে, সে কৃষি উৎপাদন বা শিল্প উৎপাদন, হোয়াট এভার ইট মে বি। যদি ধরো একটা সময় যে কোনো ভৌগোলিক অঞ্চলে জনসংখ্যা তো কম থাকে, তারপরে সেটা কমতে কমতে কি হয়? বাড়ে। যখন বাড়ে সে একটা তার নির্দিষ্ট অপটিমাম লেভেলে পৌঁছে যায়, পিক পজিশনে পৌঁছে যায়। ঠিক আছে, এই সময়টা হয় জনস্বল্পতা, যখন গ্রাফটা নিচের দিকে থাকে। কেমন? যখন এই জায়গায় পৌঁছে যাচ্ছে, এটাই হলো সেই ভৌগোলিক অঞ্চলের কাম্য জনসংখ্যা। তারপরে যেই কাম্য জনসংখ্যায় পৌঁছে যায় তখন কি হয়? সেটা জনসংখ্যার আয়তনটা আরো বাড়তে থাকে। ঠিক আছে, জনসংখ্যার আয়তন বাড়তে থাকে কাম্য জনসংখ্যা পৌঁছানোর পরে, এবং উৎপাদন হ্রাস পেতে থাকে।
যখন জনসংখ্যা কম থাকে উৎপাদন বাড়ে, তারপরে একটা সময় উৎপাদন আর জনসংখ্যা সমান হয়ে যায়, কিন্তু উৎপাদন তো আর মানে খুব দ্রুত বৃদ্ধি পায় না, কিন্তু জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। জনসংখ্যা যেই দ্রুত বৃদ্ধি পেতে থাকলে উৎপাদন হ্রাস পেতে থাকে। ঠিক আছে, এই হলো কাম্য জনসংখ্যার তত্ত্ব। তো সেখান থেকে আমরা এই যে জনস্বল্পতা পেলাম, আর আরেকটা এখানে টার্ম পেলাম জনাকীর্ণতা, মানে অধিক জনসংখ্যা। আচ্ছা, জনাকীর্ণতা কি? জনাকীর্ণতা হলো, বলা হচ্ছে যে যখন মোট কার্যকর জমির থেকে মোট জনসংখ্যা বেশি হয় তখন জনাধিক্য বা জনসংখ্যার সৃষ্টি হয়। মানে কোনো দেশে যা সম্পদ রয়েছে তার তুলনায় যদি জনসংখ্যা বেশি হয় তাহলে তো জমির বহন ক্ষমতা কমে যাবে, তাই না? সেটাকেই বলা হয় জনাকীর্ণতা, যেমন আমরা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, চীন, জাপান এইসব দেশে দেখতে পাই, মূলত কৃষি প্রধান দেশগুলোতে। তাহলে জনস্বল্পতা কি? জনস্বল্পতা হলো, বলা হচ্ছে যখন কোনো দেশে সম্পদের তুলনায় মোট জনসংখ্যা কম হবে, মানে সম্পদ রয়েছে কিন্তু সেটাকে ব্যবহার করার মতো উপযুক্ত জনসংখ্যা নেই, হ্যাঁ, তখন তাকে বলা হচ্ছে জনস্বল্পতা। তবে এক্ষেত্রে দু ধরনের জনস্বল্পতা দেখা যায়। একটা ধরো যেখানে অর্থনীতি খুবই দুর্বল, সেখানেও জনস্বল্পতা আমরা দেখতে পাই। আবার এক জায়গায় আমরা দেখতে পাই যেখানে ধরো যেখানে দক্ষ সুশিক্ষিত মানুষ প্রাকৃতিক সম্পদের বৈজ্ঞানিক ব্যবহারের মাধ্যমে অর্থনীতির উন্নতি ঘটায়, উন্নত জনস্বল্পতা। কেমন? আচ্ছা, এরপরে আমরা চলে আসি বিশ্বের জনসংখ্যা বন্টন নিয়ে। দেখো, আমরা জানি যে আমাদের পৃথিবীতে কিন্তু যতটা স্থলভাগ রয়েছে সেই স্থলভাগের কিন্তু প্রায় প্রত্যেকটা অংশেই মানুষ বসবাস করে। এর মধ্যে প্রায় 81.6%, মনে রাখবে, 81.6% মানুষ উন্নয়নশীল দেশে বসবাস করে। ঠিক আছে, আচ্ছা, 7টি মহাদেশের মধ্যে 6টি জনবসতি যুক্ত, আন্টার্কটিকা জনবসতিহীন। সব থেকে জনবহুল মহাদেশ কোনটি? এশিয়া। জনবিরলতম মহাদেশ কোনটি? না, ওশিয়ানিয়া। আর সব থেকে কম জনঘনত্ব যে দেশে রয়েছে সেটা হলো গ্রিনল্যান্ডের 0.136% পার কিলোমিটার স্কোয়ার, প্রতি বর্গ কিলোমিটার অঞ্চলে। এখানে এই তুষারাবৃত অঞ্চলের আদিবাসীদের নাম, বসবাসকারী আদিম উপজাতিদের নাম, মরু অঞ্চলে বসবাসকারী আদিম উপজাতিদের নাম মনে রাখবে, তোমাদের শর্ট প্রশ্নে এগুলো ইম্পর্টেন্ট, সেম অ্যাজ নিরক্ষীয় অঞ্চলে। আচ্ছা, এবারে আসি যে জনসংখ্যার বৃদ্ধি। ঠিক আছে, স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝে? দেখো, আমাদের তো বিভিন্ন জায়গায় পৃথিবীর সর্বত্র তো ভৌগোলিক অঞ্চল সমান নয়, তাই না? কোথাও মরু অঞ্চল, কোথাও হিমশীতল জলবায়ু অঞ্চল, কোথাও পার্বত্য অঞ্চল, কোথাও সমভূমি অঞ্চল। আমরা জানি যে সমভূমি অঞ্চলেই জনসংখ্যার পরিমাণ বেশি হয়। তো তার রেসপেক্টে যদি আমরা জনসংখ্যা বৃদ্ধিটা ধরি তাহলে কি বলবো? যে কোনো নির্দিষ্ট দেশে বা অঞ্চলে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বসবাসকারী জনসংখ্যার যে পরিবর্তন বা হ্রাস বৃদ্ধি তাকে জনসংখ্যা বৃদ্ধি বলা হয়। মানে জনসংখ্যার বৃদ্ধি ঘটেছে সেটা বলতে পারি, মানে কম হয়েছে নাকি বেশি হয়েছে, সেটা কিভাবে দেখানো হয়? না, পার্সেন্টেজে। তো যদি আমরা এই স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি দেখি, দেখো স্বাভাবিক জনসংখ্যা কি বলছে? মোট জনসংখ্যা মাইনাস মোট মৃত্যু সংখ্যা। অর্থাৎ কোনো দেশে একটা নির্দিষ্ট সময়, সেটা 1 বছরে ধরে নিলাম, যতজন মানুষ জন্ম নিয়েছেন এবং যতজনের মৃত্যু হয়েছে তার পরিমাণটাকে বাদ দিলেই আমরা স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি কত হয়েছে সেটা জানতে পারবো, এবং অবশ্যই সেটা পার্সেন্টেজে দেখানো হয়। আচ্ছা, এরপরে আসি স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির হার। স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির হার কি বলা হচ্ছে? যে মোট জন্মসংখ্যা আর মোট মৃত্যু সংখ্যা তো বাদ দিয়ে আমি একটা সংখ্যা পেলাম, তাকে এবারে ওই একটা বছরে নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের যত জনসংখ্যা রয়েছে সেটা দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে গুণ করার পরে আমি যেটা পাবো তাহলেই বোঝা যাবে যে স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির হার কত। যদি জন্মহারের তুলনায় মৃত্যুহার কম হয় তাহলে তাকে বলা হয় ধনাত্মক জনসংখ্যা বৃদ্ধি। অনুন্নত দেশ এবং উন্নয়নশীল দেশে এগুলো আমরা দেখতে পাই এই বিষয়টা। আর যদি মৃত্যুহারের তুলনায় জন্মহার কম হয় তাহলে তাকে বলা হয় ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি।
উন্নত দেশগুলোতে এই বিষয়টা আমরা দেখতে পাই। আচ্ছা, এরপরে আসি শূন্য জনসংখ্যা বৃদ্ধি। শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝায়? শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে বোঝাচ্ছে যে কোনো নির্দিষ্ট অঞ্চলে একটা নির্দিষ্ট সময় যতজন মানুষ জন্ম নিয়েছে এবং যতজন পরিব্রাজন করে বাইরে বেরিয়ে গেছে তাদের সমষ্টি এবং মোট মৃত্যু সংখ্যা এবং যতজন এসেছে মানে আবার মানে আমার অন্য দেশ থেকে এই দেশে এসেছে তাদের সংখ্যার সমষ্টি যদি সমান হয় তাহলে তাকে বলা হয় শূন্য জনসংখ্যা বৃদ্ধি। কেমন? মানে তাহলে বোঝা যাবে যে জনসংখ্যা যা ছিল তাই হয়েছে, সে মাইগ্রেশন হোক, জন্মসংখ্যা বাড়ুক কি মৃত্যু সংখ্যা কমুক, যাই হোক, যদি সেই রেজাল্টটা আমার জিরো হয়। প্রকৃত জনসংখ্যা বৃদ্ধি কি বলা হচ্ছে? যে কোনো নির্দিষ্ট দেশে নির্দিষ্ট সময়ে জন্মহার, মৃত্যুহার ও পরিব্রাজনের সাপেক্ষে জনসংখ্যার হ্রাস বৃদ্ধি বা পরিবর্তনকে বলা হয় প্রকৃত জনসংখ্যা বৃদ্ধি। বোঝা গেল? আচ্ছা, এই যে জনসংখ্যা বৃদ্ধির কথা বলছি সব থেকে বেশি কোন মহাদেশে? না, আফ্রিকা মহাদেশের যে দেশগুলো রয়েছে সেই সব দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক, আর জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন হলো ইউরোপে, এইসব দেশগুলোতে। আমরা কখন বলবো যে কোনো দেশে জনবিস্ফোরণ হয়েছে? যদি বার্ষিক বৃদ্ধির হার 2%-এর বেশি হয়। জনসংখ্যা অভিক্ষেপ কি? জনসংখ্যা অভিক্ষেপ হলে আমি একটা অনুমান করে নিচ্ছি যে এই হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাহলে আগামী 5 বছর বা 10 বছরে জনসংখ্যা কিরকম জায়গায় গিয়ে দাঁড়াবে, একটা প্রিডিকশন করে নেয়। তো সেই জন্য রাষ্ট্রসংঘ 2 বছর অন্তর উন্নত উন্নয়নশীল দেশগুলোতে জনসংখ্যা অভিক্ষেপ তৈরি করে। আচ্ছা, এই যে জন্মহার, স্থূল জন্মহার, সাধারণ জন্মহার, মৃত্যুহার, এই প্রত্যেকটার ফর্মুলাগুলো একটু তোমরা মনে রাখবে, তোমাদের পরীক্ষায় কিন্তু এই ফর্মুলা থেকে প্রশ্ন আসবে। এরপরে আসি পরিব্রাজন। পরিব্রাজন কি? পরিব্রাজন হলো যে যখন কোনো মানুষ বা কোনো ভৌগোলিক অঞ্চল থেকে বা কোনো ব্যক্তি তার স্থায়ীভাবে বাসস্থান পরিবর্তন করে, তখন তাকে আমরা বলি পরিব্রাজন। সে স্থায়ীভাবে হোক বা প্রায় স্থায়ীভাবে হোক, ধরো কেউ কাজের সূত্রে সপ্তাহে 4 দিন বাড়ি থেকে দূরে থাকে, সেটাও এক ধরনের পরিব্রাজন। তো পরিব্রাজন হয় মূলত দুটি কারণে, আকর্ষণ শক্তি, বিকর্ষণ শক্তি, পুল ফ্যাক্টর, পুশ ফ্যাক্টর। পুল ফ্যাক্টরটা কি? পুল ফ্যাক্টরটা হলো যখন ধরো আমি এই দেশে দাঁড়িয়ে আমি দেখছি যে আমার অন্য একটা দেশে প্রচুর সুযোগ সুবিধা রয়েছে, ঠিক আছে, তখন কি করছে, তখন মানে সেই দেশের সুযোগ সুবিধাটা আমাকে আকর্ষণ করছে, সেই দেশের পড়াশোনার সুযোগ, উচ্চ আয়, হ্যাঁ, আমাকে আকর্ষণ করছে। তখন সেই আকর্ষণের টানে আমি আমার মানে কি বলবো, আমি আমার যে স্থায়ী বাসস্থানের জায়গা রয়েছে সেটা ত্যাগ করলাম। বিকর্ষণ শক্তি কি? বিকর্ষণ শক্তি হলো ধরো আমার যে স্থায়ী বসবাসের জায়গা বা যে উৎসস্থল, সেখানে আমি দেখছি প্রচুর অসুবিধার সৃষ্টি হচ্ছে, তখন আমি বাধ্য হয়ে সেই জায়গা ত্যাগ করলাম, তখন তাকে বলা হচ্ছে পুশ ফ্যাক্টর। ঠিক আছে? আচ্ছা, ইমিগ্রেশন, এমিগ্রেশন কি? অভিবাসন, প্রবাসন। মনে করো যে কোনো বিদেশি যদি আমার দেশে, আমি একটা নির্দিষ্ট একটা দেশকে তুমি মানে এটাকে তুমি কনস্ট্যান্ট ধরে নাও, মনে করো এই দেশটা হলো কনস্ট্যান্ট, ঠিক আছে, এবারে বি দেশের কোনো লোক যদি এ দেশে এসে বসবাস শুরু করে, তাহলে এ দেশের সাপেক্ষে সেটাকে বলা হয় ইমিগ্রেশন বা অভিবাসন। এবারে মনে করো এই এ দেশ থেকে যদি কেউ বসবাস তুলে দিয়ে বি দেশে চলে যায়, তাহলে এ দেশের সাপেক্ষে তাকে বলা হয় প্রবাসন। বোঝা গেল? আচ্ছা, এই প্রবাসন আর অভিবাসনের ফলে কি হয় বলতো? ব্রেন ড্রেন অ্যান্ড ব্রেন গেইন। ঠিক আছে, ধরো আমার দেশ থেকে যদি মেধাবী ছাত্রছাত্রীরা বাইরে বেরিয়ে যায়, ঠিক আছে,
তাহলে সেটা হবে ব্রেন ড্রেন। বাইরে বেরিয়ে তারা কোথায় যাচ্ছে? অন্য কোনো দেশে যাচ্ছে, সেখানে গিয়ে গবেষণা করছে, চাকরি করছে। তাহলে কি হচ্ছে? সেই দেশের লাভ হচ্ছে, সেটাকে বলা হয় ব্রেন গেন। লিঙ্গ অনুপাত কি? যখন 1000 জন জনসংখ্যার মধ্যে মোট নারী সংখ্যা এবং মোট পুরুষ সংখ্যার যে অনুপাত, তাকে বলা হয় লিঙ্গ অনুপাত। উন্নত দেশগুলোতে লিঙ্গ অনুপাত খুব বেশি, ঠিক আছে? রাশিয়ায় লিঙ্গ অনুপাত বেশি এবং ভুটানে সর্বনিম্ন। বয়স লিঙ্গ অনুপাত কি? বয়স লিঙ্গ অনুপাত হলো নির্দিষ্ট বয়সের, মানে মোট নারী জনসংখ্যা মোট পুরুষ সংখ্যার অনুপাতকে যদি আমি 1000 জন জনসংখ্যার মধ্যে দেখি, তখন তাকে বলা হয় বয়স লিঙ্গ অনুপাত। আচ্ছা, এই বয়স লিঙ্গ অনুপাতে তোমরা একটু দেখে নাও। আচ্ছা, এখানে আমি পরিব্রাজনের আরো কিছু টার্ম রেখেছি, যেমন মনে করো যে এই যে পরিব্রাজনের উৎসস্থল বলতে কি বোঝায়, ঠিক আছে, গন্তব্যস্থল বলতে কি বোঝায়, বহির্মুখী এবং অন্তর্মুখী পরিব্রাজন, সবই হলো একটা দেশের সাপেক্ষে তোমায় ভাবতে হবে, একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের সাপেক্ষে তোমায় ভাবতে হবে যে কে কোথায় আছে, তার সাপেক্ষে সে কোথায় যাচ্ছে। কেমন? একটু তোমরা পজ করে করে বিষয়গুলো পড়ে নিও। আর আমার অনলাইন ক্লাস চলছে, যারা তোমরা অনলাইন ক্লাস অ্যাডমিশন নিতে ইচ্ছুক, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও। এইগুলো হলো পরিব্রাজনের প্রকারভেদ। দেখে নাও। মাত্রা অনুযায়ী আন্তর্জাতিক পরিব্রাজন, অন্তর্দেশীয় পরিব্রাজন। যদি দুটি প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে ঘটে পরিব্রাজন, তাহলে আন্তর্জাতিক পরিব্রাজন। আর একই দেশের অভ্যন্তরে এই রাজ্য থেকে ওই রাজ্যে যদি পরিব্রাজন হয়, তখন তাকে বলা হয় অন্তর্দেশীয় পরিব্রাজন। প্রবাসন অভিবাসন বলে দিলাম। পরিব্রাজনের স্থায়িত্ব, অর্থাৎ সেটা কি বহুদিনের জন্য হচ্ছে নাকি স্বল্প সময়ের জন্য হচ্ছে, যে যেটা বললাম যে হতেই পারে কাজের সূত্রে কেউ 4 দিন বাইরে থাকে, বাড়ি থেকে বাইরে, সেটা হলো স্বল্পকালীন পরিব্রাজন। দৈনিক পরিব্রাজন মানে ধরো এই যে আমরা ডেলি স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, আবার বাড়ি চলে আসছি। পরিব্রাজনের বাধ্যবাধকতা অনুযায়ী স্বেচ্ছামূলক এবং বাধ্যতামূলক। স্বেচ্ছামূলক মানে নিজের ইচ্ছায় আমি আমার উৎসস্থল ত্যাগ করলাম, আর বাধ্যতামূলক মানে ধরো কোনো পরিস্থিতির কারণে, সেটা চাকরির সূত্রে হতে পারে, বিয়ের কারণে হতে পারে, ঠিক আছে, এই আর কি। এগুলো তোমরা অবশ্যই একটু কিন্তু পজ করে পড়ে নিও। আচ্ছা, বয়স লিঙ্গ পিরামিড। আমরা পিরামিডের এই আকার দেখলেই বুঝতে পারবো যে সেই দেশটা কোন পর্যায়ে রয়েছে, ঠিক আছে? পিরামিডের আকারই ভূমি আর শীর্ষদেশই বলে দেবে যে সেই দেশটা কোন পর্যায়ে আছে। যদি শীর্ষদেশ শুরু হয়, তাহলে বুঝে নিতে হবে যে বয়স্ক জনসংখ্যার পরিমাণ সেই দেশে কম, অর্থাৎ মৃত্যুহার, মানে বয়স্ক মানুষ, মানে সেখানে গড় আয়ুষ্কালটা অনেক কম। আর যদি কোনো দেশের ভিত্তি শুরু হয়, তাহলে জানতে হবে সেই দেশে শিশু জনসংখ্যা কম। আর যদি মাথা চওড়া হয়, ঠিক আছে, তাহলে ধরে নিতে হবে যে সেই দেশে বয়স্ক জনসংখ্যা অধিক রয়েছে। এইভাবে তোমরা পিরামিড দেখে, হ্যাঁ, তোমরা কিন্তু অ্যানালাইজ করতে পারবে। বা যদি কোনো দেশে এরকম দেখো মধ্যবর্তী অঞ্চলটা যদি স্ফীত হয়, তাহলে ধরে নিতে হবে যে সেই দেশটি মানে মধ্যবয়স্ক জনসংখ্যা বেশি, বা সেই দেশে পরিব্রাজন বেশি হয়েছে, সেই জন্য এই বয়সী জনসংখ্যাটা বেশি। কেমন? আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এরপরেও যদি কারোর কোনো ডাউট থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। যারা অনলাইন ক্লাস নিতে ইচ্ছুক, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। কেমন? দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই।